তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। ভাইয়া সালাম নিবেন, আশা করি ভালোই আছেন। আমার সাথে এক ভয়ানক ঘটনা ঘটেছিল যা কিনা আমার জীবনে অনেক বড় এক দাগ কেটে গেছে। সেই ঘটনাটি আজ শেয়ার করব আপনাদের সাথে, আর অনুরোধ করব আমার এই ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন দয়া করে। আমার নাম আবিদিন ইসলাম, আমি অনার্স প্রথম বর্ষে পড়ছি। সঙ্গত কারণে ইউনিভার্সিটির নামটা গোপন রাখছি। আমি যে ঘটনাটি বলে শোনাতে যাচ্ছি তা ঘটেছে আজ থেকে অনেক বছর আগে। তখন আমার বয়স 10-এর মতো। আমরা থাকতাম মানিকগঞ্জে মাগুরাইল গ্রামে। ছোটবেলায় আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম ঠিক তখন আমার মায়ের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। তারপর থেকে আমার জীবনটা কেমন যেন বদলে যায়। তার আগে জানিয়ে নেওয়া দরকার, আমাদের গ্রামটি ছিল অপূর্ব সুন্দর, চারপাশে সবুজ আর সবুজ, একেবারে সহজ সরল মানুষে ভরপুর, একেবারে অজপাড়াগা বলতে যা বোঝায় আমাদের গ্রামটি ছিল সেই রকম। আমরা যখন অনেক ছোট তখন দেখেছি বিদ্যুতের ছিটে ফোটাও সেই গ্রামে নেই। সন্ধ্যার পরপরই যে যার ঘরে খিল লাগিয়ে বসে পড়তো। রাত 7টা-8টা বাজা মানেই গভীর অন্ধকার রাত। আমি যখন মায়ের গর্ভে, সেদিন ছিল শনিবার, যথারীতি পানি আনার জন্য ঠিক সন্ধ্যা 7টার সময় মা বের হন ঘর থেকে পানি আনার জন্য। যদিও ওই অবস্থাতে মার ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল, কিন্তু আশেপাশে কেউ না থাকাতে মাকে পানি আনতে হয় এবং সেটার জন্য সে বের হয়ে যায়। এবং আমাদের যে কলটি ছিল আশেপাশে ছিল তা বেশ দূরে এবং বাড়ির একদম শেষ প্রান্তে বলা চলে। কলের পাশেই ছিল একটা কুয়া। গ্রীষ্মকালে সেই কুয়ার পানি এতটাই নিচে থাকতো যে মার জন্য সেখান থেকে পানি তোলা ছিল কষ্টকর। তাই মা কল থেকেই পানি আনতে যায়। আর কলটি ছিল একটি বিশাল হিজল গাছের নিচে। মা যখন পানি ভরছিল তখন ঘুটঘুটে অন্ধকার চারপাশে। হঠাৎ করে কি হলো, মার মনে হলো যে কি যেন ফিক ফিক করে হাসছে ঠিক হিজল গাছের গোড়ায় বসে। গভীর কালো অন্ধকারে সেই হাসি মার শরীরের রক্তে যেন হিম শীতল করে দিল। কিছু বুঝে ওঠার আগেই মা তাকালেন হিজল গাছের গোড়ায়। খুব অবাক হয়ে দেখলেন ছোট একটা শিশু অদ্ভুতভাবে হাসছে মার দিকে তাকিয়ে। মা ভাবলেন হয়তো পাড়ারই কারো ছেলে হবে। এই সময় এইখানে কোথা থেকে আসলো এই শিশু? মা ডাকলেন, এই ছেলে কোথায় বাড়ি তোমার? কিন্তু ছেলেটা কোনো কথাই বলল না। এরপর মা যা দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যে হঠাৎ করে ছেলেটা একটা ভয়াল দর্শন রূপ ধারণ করলো এবং তা দেখে মা সেখানে জ্ঞান হারান। তারপর মাকে বাড়ির সবাই খুঁজে না পেয়ে কলের পাড়ে যান এবং সেখানে অচেতন অবস্থায় খুঁজে পান। মূলত এটাই ছিল আমার জন্মের আগের ঘটনা। এরপর জন্মের পর শুনেছি আমি নাকি সবসময় ওপরের দিকে তাকিয়ে থাকতাম। সবাই বলতো টেরায় ধরেছে। অনেক কবিরাজ দেখানো হয়েছিল আমাকে। ছেলেবেলা থেকেই আমার গলায় গন্ডা খানিক তাবিজ ঝুলত। আমার এক চাচা অনেক দূর থেকে কোনো এক বড় কবিরাজের কাছ থেকে একটি তাবিজ এনে দিয়েছিলেন আর বলেছিলেন আর যাই করি এই তাবিজটা যেন না খুলি গলা থেকে। এভাবেই কেটে যাচ্ছিল দিন। বাবা ঢাকায় চাকরি করেন, মাসে 2-1বার বাড়িতে যান। বাড়িতে বাকি সময়টা আমি আর আমার মা। সেদিন ঘন বর্ষা। আমার এখনো পরিষ্কার মনে আছে সেই দিনটি শনিবার। স্কুল শেষ করে আমার বাড়িতে ফিরতে বিকেল গড়িয়ে গেছে। হাত মুখ ধুয়ে কিছু খেয়ে পড়তে বসেছি। হঠাৎ করেই মা এসে বললেন, চল তোর মাথায় তেল দিয়ে দিই। আমিও রাজি। তেল দিতে গিয়ে হঠাৎ মা বললেন, কিরে তোর গলায় সেই বড় তাবিজটা কই? আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম আমার গলায় সেই বড় তাবিজটা নেই। তো কোথাও হয়তো পড়ে গেছে। মা আমার কথায় ভীষণ রাগ করলেন, কিন্তু তখন আমি বুঝতে পারিনি কি অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু এত বছর আমার সাথে আর কিছুই হয়নি, তাই এক প্রকার উড়িয়েই দিয়েছিলাম। রাত ঠিক 12টা কি 1টা হবে। বাবা না আসলে আমি মূলত মার সঙ্গেই ঘুমাই, কিন্তু সেদিন কি মনে করে আমি আমার ঘরেই ঘুমিয়েছিলাম। ঘুটঘুটে কালো মিশমিশে অন্ধকার। হঠাৎ করেই আমার মনে হলো কলপারে কে যেন জোরে জোরে কল চাপছে। ভাবলাম এত রাতে কে কল চাপে, কিন্তু আওয়াজটা এত বেশি জোরে আসছিল যে আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি ভাবলাম মা নয় তো। একবার ভাবলাম দেখি, মাকে ডাকি। আবার ভাবলাম না, হয়তো পাশের বাড়ির কেউ হবে। কিন্তু আওয়াজ কেমন আমি থামছেই না। এতক্ষণ ধরে কল চেপেই যাচ্ছে। কে চাপছে? হঠাৎ করে এই শব্দটা একেবারে মিলিয়ে গেল। আমি কান খাড়া করে রাখলাম। মনে হচ্ছিল আমার জানালার পাশে কে যেন দাঁড়িয়েছে। আমি পরিষ্কার তার অস্তিত্ব অনুভব করছিলাম। খানিক বাদেই মনে হলো কে যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে ঠিক আমার জানালার পাশে দাঁড়িয়ে। একবার ভাবলাম মা নয় তো, কিন্তু না, গলাটা কেমন যেন অপরিচিত লাগছিল।
কান্নার শব্দ আস্তে আস্তে বাড়তে লাগলো। ভয় আমার রক্ত পুরো হিম শীতল হয়ে গেছে। কে কাঁদছে এমন করে? একবার ভাবলাম জোরে চিৎকার করে মাকে ডাকি, কিন্তু এতটাই ভয় পেয়েছিলাম যে মাকে ডাকার সাহস হলো না। বেশ কিছুক্ষণ পর কান্নার শব্দটা থেমে গেল, একেবারে মিলিয়ে গেল। এমন করেই কখন জানি রাত শেষ হয়ে গেল। শুনলাম দূরে কোথায় আজানের শব্দ হচ্ছে। কোনো কান্নার শব্দ নেই, কল চাপার শব্দ নেই। পরের দিন সকালে উঠে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেলাম। মাকে কিছুই বলিনি। স্কুল থেকে ফিরে সন্ধ্যায় মাকে জিজ্ঞেস করলাম, তুমি কি রাতে পানি ভরছিলে? মা বললেন, কই না তো। আমি বললাম, সারা রাত কে কল চাপলো, আবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করলো? কথাটা শুনে মার মুখ কেমন যেন রক্তবর্ণ হয়ে গেল। তিনি ঠায় দাঁড়িয়ে রইলেন, আমার দিকে তাকিয়ে, আর বললেন, আজ রাতে তুই আমার সাথে ঘুমাবি। আমি বললাম, ঠিক আছে। রাতে যখন আমি খেতে বসেছি ঠিক তখনই হঠাৎ করে বাবা যেন কোথা থেকে আসলেন, যদিও বাবার আসার কথা না। বললেন, ঢাকায় কি যেন একটা ঝামেলা হয়েছে, গন্ডগোল, অফিস বন্ধ থাকবে, তাই চলে এসেছেন। মনে হলো আমি যেন ধরে প্রাণ ফিরে পেয়েছি। যাক, বাবা চলে এসেছে। বাবা যেহেতু চলে এসেছে, অজ্ঞতা আমাকে আমার রুমে ঘুমাতে হবে রাতে। কিন্তু চিন্তা করে আবারও ভয় লাগলো, কিছু হবে না তো। এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করেই রাতে সেই কান্নার শব্দ, ঠিক জানালার পাশে কি যেন কাঁদছে। আস্তে করে বললাম, কে কাঁদে? কিন্তু কোনো শব্দ নেই। মনে হচ্ছিল যে মানুষটি কাঁদছে বুঝি তার অনেক কষ্ট। খানিক পরেই আমার পুরো ঘরটা কেমন একটা মোটকা গন্ধে ভরে গেল। মনে হলো কি যেন একটা আমার ঘরে এইমাত্র ঢুকেছে। গন্ধটা এত তীব্র ছিল, মনে হচ্ছিল আমার নাড়ি ভুড়ি সব মুখ দিয়ে বেরিয়ে আসবে বমির সাথে। আস্তে আস্তে একটা ভয় আমাকে ঘিরে ধরল। কেন যেন মনে হচ্ছিল একটা কিছু হতে চলেছে, যা অত্যন্ত ভয়ঙ্কর। কান্নার শব্দটা কেমন আস্তে আস্তে আবারও মিলিয়ে গেল, কিন্তু গন্ধটা আরো বাড়তে লাগলো। মনে হচ্ছিল আমার খাটের নিচে কি যেন একটা খুব দ্রুত এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে। ভয় তখন আমার রক্ত পুরো হিম শীতল হয়ে গেছে। যদিও তখন গ্রীষ্মকাল ছিল, কিন্তু শীতে মনে হচ্ছিল আমার সবগুলি পশম দাঁড়িয়ে গেছে। আমি কাঁথাটা ভালো করে জড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিলাম কি ঘটে চলেছে তার শেষ দেখার জন্য। বেশ কয়েকবার মাকে চিৎকার করে ডাকতে চাইলাম, কিন্তু গলা দিয়ে তখন কোনো শব্দই বের হচ্ছিল না। হঠাৎ করে অনুভব করলাম খুব শীতল কিছু একটা আস্তে আস্তে আমার পায়ের কাছে এসে বসলো। মনে হচ্ছিল বরফের তৈরি কোনো হাত আস্তে আস্তে আমার পায়ের ওপর চেপে বসছে। হাতটা এতটাই শীতল ছিল, ঠিক যেন মনে হচ্ছিল কোনো মৃত মানুষের হাত। আর হাতটা আস্তে আস্তে চেপে বসতে লাগলো আমার পায়ের ওপর। মনে হচ্ছিল আমায় টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে যাবে খাটের নিচে। এভাবে কতক্ষণ ছিলাম আমার মনে নেই। হঠাৎ করে জ্ঞান হারাই। এরপর যখন আমার জ্ঞান ফেরে, তখন আমি আমার বাবার কোলে, পুরো বাড়ি ভর্তি মানুষ। যদিও রাত তখন প্রায় 3টা কি 3:30টার মতো বাজে। পরে শুনেছি আমার গুঙানির মতন শব্দ শুনে প্রথমে উঠে আসে মা, তারপর বাবা। যদিও পুরো ঘরে তারা কিছুই খুঁজে পাননি, কিন্তু খুব অবাক হয়ে লক্ষ্য করেন আমার বাবা আমার বাঁ পায়ের ওপরে 5টি বড় আঙুলের দাগ। এমনভাবে বসেছিল সেই দাগ, প্রায় 1 সপ্তাহ স্থায়ী ছিল। আমার পা সেই জায়গা প্রথমে লাল, পরে কালচে হয়ে যায়। তার পরপরই বাবা আমায় মামা বাড়ি নিয়ে যান। তার ঠিক 2 বছর 2-1 বাদে বাবা আমাকে নতুন বাড়ি সাভারে নিয়ে আসেন। যদিও মার কাছে এবং চাচাদের কাছে শুনেছিলাম আমার ওপর নাকি কিসের আসর ছিল, কিন্তু সেই আসর এবং কি সে জিনিস তা আজ পর্যন্ত আমাকে বলেনি। এর ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। মাঝে মাঝে রাতে সেই কথাগুলো মনে হলে এখনো গা শিউরে ওঠে। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমার নাম মোহাম্মদ মোনেম শাহরিয়ার সূর্য। আমি নীলফামারী জেলার সৈয়দপুর এলাকায় থাকি। আমি ভূত এফএমের একজন নিউ অ্যান্ড রেগুলার লিসেনার। আমি 2 বছর ধরে ভূত এফএম শুনছি। ঘটনাটি আমি একজন আপুর কাছ থেকে সংগ্রহ করেছি। ঘটনাটিও
তার সাথেই ঘটেছে। আমি তার নাম উল্লেখ করছি না। যে আমায় এই ঘটনাটি বলেছে আমি তার ভরসাতেই বলি, তবে হয়তো শুনতে বেশি ভালো লাগবে, তার ভাষাতেই বলি হবে। হ্যাঁ, তার ভাষাতেই বলি। ওকে, তো আমি পড়ছি ঘটনাটি কোথাও 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 বিশ্বাসযোগ্য, কোথাও কোথাও বিশ্বাস অযোগ্য, কিন্তু মানে তারপরেও ঘটনাটি পাঠিয়েছেন এবং আমি জানি না যে এই ঘটনাটি আপনাদের কেমন লাগবে। আমার কাছে দিনই ব্যস্ত, রাস্তায় রিক্সা করে যাতায়াত করতে হয়। দিনের মতো সেদিনও রিক্সায় করে যাচ্ছিলাম। সেদিন আবার রাস্তায় এতটাই ভিড় ছিল যে আমি আটকা পড়ে গিয়েছিলাম। আমি লক্ষ্য করলাম আমার রিক্সা থেকে কিছু দূরে আরো যে রিক্সাগুলো রয়েছে সেই রিক্সাগুলোতে একটি পাগলি গিয়ে হাত বাড়িয়ে কি যেন বলছে এবং রিক্সার ভেতরকার লোকেরা তাকে তাড়িয়ে দিচ্ছে। এক এক করে পাগলিটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি কেমন যেন আমার ভয় ভয় করতে লাগলো। একটা সময় সে আমার কাছে চলে এলো। এরপর তার দিকে আমি তাকিয়ে যা দেখলাম তাতে আমার গা ছমছম করে উঠলো। একটা সময় মানে মানে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। আমি দেখলাম যে পাগলিটা অনেক বয়স্ক, তার আঙুলগুলো দিয়ে নখ ফেটে রক্ত বেরিয়ে আসছে, তার নখগুলো অনেক বড় এবং তার চেয়ে বেশি যে ব্যাপারটা আমার গা ছমকার দিয়ে উঠলাম। এবং এবং আমি কিছুক্ষণে সেখানে মানে এবং আমার যেন মনে হলো যে যেখানে আমাকে স্পর্শ করেছিল সেই জায়গাটা যেন জ্বলে গেল এবং কিছুক্ষণে সেখানে দাগ হয়ে গেল, পুড়ে গেল, এরকম এরকম একটা মনে হচ্ছিল। আমি রিক্সা থেকে নেমে চিৎকার করতে করতে রাস্তার ওই পাশে চলে গেলাম এবং তখনই একটা মালবাহী ট্রাক এসে আমাকে ধাক্কা মারলো। আমি যখন জ্ঞান ফিরে পাই তখন আমি হাসপাতালের বেডে, পাশেই মাকে দেখতে পাই। কিছুক্ষণ পর বাবাও আসে। তারা বলে আমাকে রাস্তা থেকে লোকজন তুলে এনে এখানে ভর্তি করিয়ে বাড়িতে ফোন দেয়। আমার নাকি অনেক রক্তক্ষরণ হয় এবং খুব খোঁজাখুঁজি করে আমার গ্রুপের রক্ত পাওয়া যায় এবং খুব দ্রুত ব্লাড ট্রান্সফার করা হয়। মা বলে যে কোনো এক বয়স্ক মহিলা এসেছিল রক্ত দিতে। ডাক্তার বলেছে 2 সপ্তাহ আগে বাড়ি ফিরে যেতে দেওয়া হবে না, তাই অপেক্ষা করতে লাগলাম। প্রতিদিন নার্স আসতো এবং টাইমলি মেডিসিন দিয়ে যেত। একদিন বিকেল বেলা আমি আমার বেডে শুয়ে আছি, হঠাৎ নক করছে। লিখছেন, সালাম নিবেন রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি মোহাম্মদ সারোয়ার চৌধুরী, নর্থ সাউথ ইউনিভার্সিটির 5th সেমিস্টার বিবিএ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমার জীবনে ভুতুড়ে ঘটনার সংখ্যা বলতে গেলে অনেকই রয়েছে। একে একে ভবিষ্যতে পাঠিয়ে দেব সময় পেলে। গত কয়েক মাস ধরে পরিকল্পনা করে রেখেছিলাম, শুধু লেখা হয়ে ওঠেনি, তবে আজকে ভাবলাম লিখেই ফেলি। আমার ছোট মা, বোন ও 2 ভাই খুলনা শহরে থাকে। খুলনার একটি আবাসিক এলাকায়, নাম না বললে কৃতজ্ঞ থাকবো। বেশ সুন্দর এবং মনোরম পরিবেশ। রাত 9টার পর মানুষ দেখা যায় না বললেই চলে। গত বছর বাসাটি দেখে আম্মুর পছন্দ হয় এবং যথারীতি অ্যাডভান্স করে অগাস্টের 1 তারিখে নতুন ফ্ল্যাটে শিফট হয়ে যায়। ফ্ল্যাটের কিছুটা বিবরণ দেই। 8 তলা বিল্ডিং এর একদম টপ ফ্লোরে আমাদের বাসা। ফ্ল্যাটের 3 পাশেই বারান্দা অথবা বড় জানালা। ডাইনিং রুমে জানালা, বড় জানালা। পাশের কয়েক বাড়ির ছাদ স্পষ্টভাবে দেখা যায়। আমি যেদিন প্রথম ফ্ল্যাটে প্রবেশ করি সেদিন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। জানালার পাশে ছোট্ট কাগজে আয়াতুল কুরসি লেখা। ব্যাপারটিকে তেমন গুরুত্ব না দিলেও পরবর্তীতে আবিষ্কার করলাম প্রতিটি রুমে জানালার পাশেই এমন আয়াতুল কুরসি লেখা। এবার কিছুটা অবাক হলাম। ছোট মামা কিছু না বুঝেই একটা কাগজ তুলে ফেলেছিল। আয়াতুল কুরসি লেখা ছোট কাগজটির টুকরো লাল কালিতে। তো যাক, আমি ঢাকা চলে আসলাম। বেশ কিছুদিন এভাবে আমাদের ঘুমের মাঝপথে আমাদের হঠাৎ করে কান্না, তিনি একজন মানুষের প্রস্তুতি কখনোই থাকতে পারে না। ছোট একটা বারান্দা, ঠিক বারান্দার মাঝখানে বসে কান্না করছে। মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে লাইট জ্বালাতে উঠলেন। কান্নার ধ্বনি কেমন অদূরে মিলিয়ে গেল। আম্মু অবাক ভয়ার্ত দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। সমস্যা শুধু এটাই থাকলো না, আর একটু বেড়েছেও। আম্মুর দরজা থেকে সোজা তাকালে আমাদের ডাইনিং রুম দেখা যায়। রাত তখন 9টা। আম্মু ছোট বোন বসে গল্প করছিল। পাশের রুমে ছোট 2 ভাই ছিল। ড্রয়িং ও ডাইনিং বেডরুমের মৃদু আলো পড়ছে। হঠাৎ আমার ছোট বোনের চোখ পড়ল ডাইনিং টেবিলের সামনে সাদা কাপড় পরা একজন মহিলা দাঁড়ানো। সেখানে অনেকটা পরিচিত মুখ। সে আস্তে করে আম্মুর দিকে তাকালো, আবার মাথা ঘুরিয়ে ডাইনিং এ তাকালো। অবিকল আম্মুর মতো দেখতে, কোনো পার্থক্য খুঁজে পাওয়া মুশকিল বোধ হয়। আবছা অন্ধকারে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা অবিকল আম্মুর মতো দেখতে যে
জিনিসটা ড্রয়িং রুমের দিকে যেতে থাকলো। পাশের রুম থেকে আম্মুর ডাকে সাড়া দেওয়ার মতো করে আমার ছোট ভাই বলে উঠল, আসছে আম্মু। ছোট ভাইকে ড্রয়িং রুমের দিকে যেতে দেখে বেশ খানিকটা বুঝে ফেললো কিছু খারাপ হতে যাচ্ছে। ছোট ভাইয়ের নাম ধরে ডাক দিতেই কারেন্ট চলে গেল ফ্ল্যাটের। আইপিএস থাকা সত্ত্বেও ঘুটঘুটে অন্ধকার পুরোটা ফ্ল্যাট। ছোট দুই ভাই ভয় পেয়ে, ছোট বোন উপায় না পেয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওদের নিয়ে আসছিল। আম্মু জোরে জোরে কালেমা পড়তে লাগলো চিৎকার শুনে। এরকম বাজে ও আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হলো। হঠাৎ বিদ্যুৎ চলে আসলো। আইপিএস এর কাছে গিয়ে দেখা গেল ইনভার্টার অফ করা। বাসার কেউ এই বাটন বন্ধ করেনি, আর কোনো প্রশ্নই আসে না। এত ছোট সময়ে কোথা থেকে কি হয়ে গেল কেউ কিছু বুঝতে পারলো না। আমি দ্রুত বাসা বদলাতে বলেছি, কারণ এটা ছাড়া আমি এটা ছাড়া আর কোনো ভালো সমাধান নেই আমার দৃষ্টিতে। ভালো থাকবেন। এমন আরো অনেক ঘটনা আছে আমার জীবনে, আস্তে আস্তে সবকিছু শেয়ার করব। তবে এতটুকু বলতে পারি, আমার বাবা মা 2012 তখন আমি অষ্টম শ্রেণীতে ছিলাম, মারা যাবার পর থেকে আমার বাবা মারা যাবার পর থেকে এসব সমস্যা হচ্ছে। একে একে সব কয়টি কাহিনী বলবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্রচার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। শুরুতে যেটা করবো সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা ঘটনায় নিয়ে যেতে চাই, এবং সেই ঘটনাটি আমার কাছে পাঠিয়েছেন, একজন ইমেইল করেছেন। আমি সেই ইমেইল থেকে আপনাকে পড়ে শোনাবো এবং আশা করছি যে এই ইমেইলটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনেছি ইমেইলটি। যেভাবে লিখছেন সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার বিশ্বাস আপনি ভালো আছেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি নিয়মিত ভূত FM শুনি, তাই আগ্রহবশত একটি সত্য ঘটনা লিখে পাঠালাম। আমি নাম প্রকাশে আগ্রহী নই। ঘটনা লিখে পাঠালাম, ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন, কারণ আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব না। ঘটনাটা আমার দাদার চাচাতো ভাই ফুল মিয়া, তার সাথে ঘটে যাওয়া সত্যি একটি ঘটনা। আমাদের বাড়ি বগুড়া শহর থেকে 25 কিলোমিটার পূর্বে, যমুনা নদীর পাড়ে। নাম বললে অনেকে চিনবেন। 2000 সালের দিকে যমুনার পানি নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়াতে প্রচুর বন্যা হয়েছিল। সবাই রাস্তায় ঘর বানিয়ে থাকতাম, রাতে সবাই মিলে আড্ডা দিতাম। একদিন দাদাকে অনুরোধ করলাম ভূতের গল্প শোনানোর জন্য। আমরা আগে জানতাম দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আছে, তার মুখ থেকে ঘটনাটা শুনতে চাইলাম। তিনি রাজি হলেন এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলতে শুরু করলেন। দাদার বর্ণনাটা দিয়ে রাখি, তিনি ছিলেন প্রায় 6 ফুট লম্বা, 28 বছর। ছেলেবেলা থেকেই ডান পিঠে ভয় ডর বলে কিছুই ছিল না। বাড়ির গৃহস্থালির পাশাপাশি কুস্তি খেলতাম। এলাকায় কুস্তি খেলায় বেশ নাম ডাক ছিল, তাই বিভিন্ন এলাকা থেকে খেলার জন্য আমন্ত্রণ পেতাম। আমিও আনন্দের সাথেই খেলতে যেতাম। খেলা শেষ করে বাড়িতে আসতে প্রায় অনেক রাত হতো, আর এজন্য বউয়ের কাছে অনেক বকাবকি শুনতে হতো। আমি রাত করে বাড়িতে ফিরতাম। তাই জীবনে অনেক কিছুই দেখেছি, যেমন সাদা কাপড় পরা মহিলা, বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা, ভূতের আলোর কুণ্ডলী দেখা, অনেক কিছুই। ভয়ও পেতাম না। ঘটনাটা ঘটে এক গরমের সময়। তখন মাঠে মাঠে ধান কাটা চলছিল। সেবার খুব বেশি ধান লাগানো হয়নি, যেটুকু ছিল আগেই কাটা মারাই শেষ। সেবার শ্বশুর বাড়িতে অনেক ধান হয়েছে, তাই বউ আমাকে আমার 4-5 বছরের বাচ্চাকে নিতে আগাছা নিড়ানির প্রয়োজন, তাই যায়নি। ধান কাটার সময় হওয়াতে কৃষক পাওয়া মুশকিল, সবাই ধান কাটতে ব্যস্ত। যা হোক, অনেক চেষ্টার পর একজনকে পেলাম, নাম আবুল মিয়া। আমরা বাজারের বট গাছের নিচে বসে সব আলাপ সেরে নিলাম। আমি আবুল মিয়াকে বললাম, খুব সকালে আমরা কাজ শুরু করব। ডাকা? আমি এসেছি। ডাক শুনে বুঝতে বাকি রইল না এটা আবুল মিয়া। তবু আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। চাঁদের আলো দেখলাম বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি বললাম, আবুল মিয়া, তুমি দাঁড়াও, আমি আসছি বলে বিছানা থেকে উঠে 1 গ্লাস পানি খেয়ে বিড়ির প্যাকেট, ম্যাচ আর হাতে
পাঁচুন অর্থাৎ নিড়ানি দেওয়ার যন্ত্র, আমাদের গ্রামের ভাষায় পাঁচুন বলে, সেটা নিয়ে বের হলাম। দেখলাম সবাই ঘুমাচ্ছে। ঘড়ি ছিল না বলে সময় কত তা জানতাম না। আর চাঁদের আলো এতটাই পরিষ্কার যে দিন না রাত বোঝা যাচ্ছিল না। ভাবলাম গরমের কারণে সবাই দেরিতে ঘুমিয়েছে, তাই উঠতে দেরি হচ্ছে, তাই আর কাউকে ডাকলাম না। একটা বিড়ি ধরিয়ে হাঁটতে শুরু করলাম। দেখলাম আবুল মিয়া আমার অনেক আগে চলে গেছে। আমি পিছনে পিছনে হাঁটতে শুরু করলাম। একবার ডাকলাম, আবুল মিয়া দাঁড়াও, একসাথে যাই। সে কোনো কথা বলল না। আমাদের বাড়ির গ্রামের এক পাশে হওয়ায় বাড়ির উঠান থেকে নেমেই ফসলের মাঠ শুরু। আমাদের ফসলের ক্ষেতটি ছিল বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। আমি হাঁটতে হাঁটতে এক সময় ফসলের জমিতে পৌঁছালাম। দেখলাম আবুল মিয়া নেই। ভাবলাম হয়তো আশেপাশে কোথাও আছে। কোনো একটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা আবুল মিয়া না। এই অবয়বটা আমাকে বাড়ি থেকে ডেকে এনেছে। আমি তা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি আজ খুব বাজে কিছু একটা ঘটতে চলেছে আমার সাথে, কিন্তু আমি সাহস হারালাম না। আমি বলে উঠলাম, আবুল, তুমি এই গরমের মধ্যে সব কি কাপড় পরে এসেছো? তোমার শরীরে কি জ্বর? তাহলে চলো বাড়ি যাই, আজ কাজ করতে হবে না বলে পেছনে ঘুরে দাঁড়ালাম। আর পকেট থেকে ম্যাচটা বের করেছি। ম্যাচটা হাতে নিয়ে সবে জ্বালানোর চেষ্টা করছি, ঠিক সেই মুহূর্তে একটা থাবা মারলো আর আমার ম্যাচটা হাত থেকে পড়ে গেল। আমি ভাবছি দৌড়াবো, ঠিক সেই সময় পেছন থেকে থাবা দিয়ে আমাকে ধরে ফেললো। সাথে সাথে আমার হৃৎপিণ্ড ধপ করে বাড়ি খেলো। গায়ের সব লোম দাঁড়িয়ে গেল। আমি কি করবো বুঝতে পারছি না। ভয় শরীর কাঁপছে। দৌড়াবো কিনা তাও বুঝতে পারছি না। উপায়ও নেই, কারণ সে আমাকে ধরে রেখেছে। আমি ভাঙা ভাঙা গলায় বললাম, আমাকে কেন ডেকে নিয়ে এসছো? কেন আমাকে মারতে চাও? আমি কি ক্ষতি করেছি তোমার? আমাকে ছেড়ে দাও। অবয়বটা শুরু করলো, আমার বাচ্চারা ক্ষুধার্ত, আমার সাথে চল বলেই আমাকে পেছন থেকে টানতে 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 শুরু করলো। আমি চেষ্টা করলাম ম্যাচটা ধরাতে পারলাম না। আবার চেষ্টা করছি পাছুনটা ধরতে, তাও পারলাম না। অবয়বটা আমাকে টেনে নিতে শুরু করলো। ফসলের জমি থেকে 10-12 মিনিট হাঁটার পর একটা খাল আছে, আর অবয়বটা আমাকে সেদিকে যেতে বলছে। আমি তার হাত থেকে ছুটতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। অতক্ষণে আমি বুঝে পেরেছি সে আমাকে খালের দিকে নিয়ে যাবে, এখানে মারবে না, কারণ মেরে ফেলার হলে এতক্ষণে মেরে ফেলতো। কিছুটা সাহস জুগিয়ে তাকে সজোরে আঘাত করলাম কয়েকবার, কিন্তু তার হাত থেকে ছুটতে পারলাম না। আমি সেটাকে আঘাত করার পর ভয়ঙ্কর রূপ আরো বেশি ভয়ঙ্কর হতে লাগলো। অবয়বটা প্রচন্ডভাবে ক্ষেপে উঠলো, চোখগুলো লাল রঙের হয়ে গেল, একটা কর্কশ গর্জন করলো, আমাকে মাটিতে ছিটকে ফেলে দিল। আমার হাত পা দুটি টানতে শুরু করলো। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলাম, কিন্তু তার শক্তির সাথে পেরে উঠলাম না। আমি প্রচন্ড রকম ভাবে চিৎকার করতে লাগলাম, কিন্তু কে শুনবে আমার চিৎকার? আশেপাশে তো কোনো জনমানব নেই, নেই কোনো ঘর বাড়ি। সে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আর আমি চেষ্টা করছি তার হাত থেকে বাঁচতে। আমি আবারও শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে বাম পা দিয়ে লাথি মারলাম। এবার সে আমাকে ছেড়ে দিল। আমি দাঁড়িয়ে দৌড়াতে চাইলাম, কিন্তু পারলাম না। অবয়বটা আমার হাত আবার ধরে ফেললো, আর এবার সে ভয়াবহ দেখাতে শুরু করলো। আমার পা দুটি ধরে কাপড় কাচার মতো করে কয়েকবার মাটিতে বাড়ি দিল। আমি প্রচন্ড ব্যথা পেলাম, শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেললাম, নিস্তেজ হয়ে গেলাম। এবার চিৎকারও করতে পারছি না। সে আমাকে টানতে থাকলো। আমি আমার পিঠে প্রচন্ড রকমের ব্যথা পাচ্ছিলাম। শুধু ভাবছিলাম এটাই আমার জীবনের শেষ রাত, আজ আমার মৃত্যু নিশ্চিত। আমার শরীরের সমস্ত কাপড় ছিঁড়ে গেছে, পরনের লুঙ্গি খুলে পড়ে গেছে। আমি দোয়া পড়ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কারণ আমার শরীরে কোনো কাপড় নেই। ততক্ষণে অবয়বটা আমাকে টানতে টানতে খালের পাড়ে নিয়ে এসেছে, আর মাত্র 3-4 হাত নিতে পারলেই আমাকে নিয়ে খালের পানিতে তলিয়ে যাবে। আমি চাঁদের আলোয় দেখতে পারলাম খালের পাড়ে একটা খুঁটি গাড়া, সম্ভবত মাঝিদের নৌকা বাঁধা খুঁটি। আমি জীবনের শেষ চেষ্টা করলাম, 2 হাত দিয়ে খুঁটিটা শক্ত করে ধরলাম। অবয়বটা আমাকে প্রচন্ড টানতে শুরু করলো, আর অবয়বটা আমাকে নিয়ে চলে যাবে খালের ভেতরে। ঠিক সেই মুহূর্তে খালের পশ্চিম পাড়ের দূর মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসলো। আজানের ধ্বনি শোনা মাত্র অবয়বটা আমাকে ছেড়ে দিল আর পানির নিচে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, তো কপাল ভালো, আমার বাচ্চারা ক্ষুধার্তই থেকে গেল। ভূত এফএম এভাবেই চলুক সারা জীবন। মোবাইল দিয়ে অনেক কষ্ট করে ঘটনাটি লিখেছি, প্রচার করলে খুব খুশি হব। আমার মায়ের কাছে
আছে। আরো অনেক ঘটনা আছে, আপনি চাইলে লিখে পাঠাবো। যেহেতু এরপর তিনি নাম ঠিকানা সবকিছু দিয়েছেন এবং তিনি তা প্রকাশ করতে চান না, আমি প্রকাশ করলাম না। তিনি নাম ঠিকানা, গ্রাম, থানা, জেলা এবং মোবাইল নাম্বার শেয়ার করছেন এরপরে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এই ঘটনাটা আসলে আমার কাছে পড়তে অনেক ভালো লেগেছে।